ফোন দিয়ে বলতেছে, আব্বু আমি মারা যাব, আমার লাশটা তুমি নিয়ে যাও। কিন্তু নাফিসার কাছে আমি কিভাবে পৌঁছবো, তার দুইটা কথা বলবো, তার দুটো সান্ত্বনা দেবো, তার একটু পানি দিব, এই ভাষা আর বলা যাবে না। 5 তারিখ সকালবেলা সে তার নানির বাড়ি থেকে ঘুম থেকে উঠছে, ফ্রেশ হয়েছে, নাস্তা খাইছে, খায়া কলেজের ব্যাগ কাঁধে সে আবারও আন্দোলনে শরিক হয়েছে। দুপুর 12টায় আমাকে নাফিসা ফোন দিছে এবং বলতেছে যে আপু তুমি টিভি দেখো, স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালাইতেছে। এবং সামনে নাফিজার যে স্বপ্ন ছিল সেটা ছিল ও একজন ডাক্তার হবে। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। আর এক মিনিট ক্ষমতায় থাকার ও অত্যন্ত মেধাবী একজন ছাত্রী এবং খুব সাহসী একজন ছাত্রী ছিল। নাফিসা 18 জুলাই থেকেই আন্দোলনের শরিক ছিল। 18 জুলাইয়ের পর থেকে যখন আমি জানতে পারি নাফিসা আন্দোলনে যায়, তখন আমি তাকে ফিরানোর জন্য বহু চেষ্টা করি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মূলত আমি একজন চায়ের দোকানদার ছিলাম। আমার অল্প আয়ের মাধ্যমেই আমি নাফিসার স্বপ্নগুলা পূরণ করার চেষ্টা করছি। এবং সামনে নাফিজার যে স্বপ্ন ছিল সেটা ছিল ও একজন ডাক্তার হবে। তো এই কারণে ওর রেজাল্ট যেহেতু ভালো, সেই ক্ষেত্রে আমি তাকে তার স্বপ্ন পূরণ করার জন্য, সে একজন ডাক্তার হবে, মানব সেবা করবে, দেশের মানুষের কল্যাণে কাজ করবে, আমি তার ডাক্তার হওয়ার যে স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য মরণপণ চেষ্টা করছি। কিন্তু মরণপণ চেষ্টা আমি করলে কি হবে? নাফিসা তো এই দেশের জন্যই আজকে স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য সে নিজেই আজকে শহীদ। তো নাফিসার স্বপ্নগুলো কে কখন পূরণ করবে জানি না, ওর স্বপ্নগুলো আদরেই থেকে গেল। নাফিসা 18 জুলাই থেকে যখন আন্দোলনে যায়, তখন থেকে আমি যখন 27 জুলাই যখন জানতে পারি, তখন আমি তাকে নিরাপদের জন্য আমি তার নানির বাড়িতে পাঠিয়ে দেই সাভারে। যখন 27 তারিখে আমি নাফিসাকে এখান থেকে সেফটির জন্য তার নানির বাড়িতে পাঠাই, সে আসলে এখান থেকে আমার সাথে ওইটাই শেষ দেখা এবং শেষ বিদায় ছিল। তারপরে বান্ধবীদের সাথে যোগাযোগ করে 3 তারিখেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আন্দোলনে শরিক হয়েছে। এটা যখন আমি শুনলাম, তখন আমি তার প্রতি অনেক রাগ করছিলাম। সে আমাকে প্রতি উত্তরে বলছিল যে আব্বু, এদেশের সবাই তো এই দেশের জন্যই আন্দোলন করতেছে, তা আমি করলে দোষ? তো যাক, ওই পর্যন্ত তার সাথে ওই দিন কথা। 5 তারিখ সকালবেলা সে তার নানির বাড়ি থেকে ঘুম থেকে উঠছে, ফ্রেশ হয়েছে, নাস্তা খাইছে, খায়া কলেজের ব্যাগ কাঁধে সে আবারও আন্দোলনে শরিক হয়েছে। দুপুর 12টায় আমাকে নাফিসা ফোন দিছে এবং বলতেছে যে আপু তুমি টিভি দেখো, স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালাইতেছে। তো আমি বলছি যে স্বৈরাচার সরকার শেখ হাসিনা যে পালাইতেছে, তো তোমার বাবার কি? আমি চায়ের দোকানদার, আমার এই চায়ের দোকানদারি করে খাইতে হইব, আর তোমার যে স্বপ্ন এটা পূরণ করতে হলে আমার আরও পরিশ্রম করতে হইব। তুমি এইগুলা ছাড়ো, বাড়ি যাও। ওই পর্যন্ত মোবাইল রাইখা দেওয়ার পর মনটা আমার খুব মানতেছিল না। 1:15 মিনিটে আমি যখন তাকে ফোন দেই, তখন নাফিসা বলতেছে আব্বু আমাদের খুব সমস্যা হইতেছে, তুমি দোয়া করো, ইনশাআল্লাহ আমাদের বিজয় অবশ্যই খুব তাড়াতাড়ি হবে।
তা আমি বলছি যে সমস্যা যেহেতু হইতেছে তুমি বাড়ি যাও, আবারও বলতেছি বাড়ি যাও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বান্ধবীরা আছে, ভাইয়েরা আছে, কোনো সমস্যা হবে না। ঠিক 2টা বাজে আবার আমি ফোন দিলাম, তখন একটা ছেলে ফোন দিয়ে বলতেছে, কে আপনি, কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন, ল্যাবজন হাসপাতালে এই মেয়েটা গুলিবিদ্ধ। তখন আমার আর হাত পা চলতেছিল না, আমি দোকানটা এভাবে রাইখে আমি রওনা দিলাম। রাস্তায় যাইতে যাইতে দেখি লাখ লাখ মানুষ, শুধু একই কথা, শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা পালাইছে। কিন্তু নাফিসার কাছে আমি কিভাবে পৌঁছবো, তার 2টা কথা বলবো, তার 2টা সান্ত্বনা দেব, তার একটু পানি দিব, এই ভাষা আর বলা যাবে না। আমি ওই টঙ্গীর প্রত্যাশার কাছাকাছি একটা গুদারা আছে, নৌকা ঘাট। আমি যখন নৌকায় উঠি এবং নৌকার মাঝামাঝি যখন যাই, তখন নাফিসা তার মোবাইলের পাসওয়ার্ড খুলে সে মুখ থেকে মাস্ক সরাইয়া ফোন দিছে। ফোন দিয়া বলতেছে, আব্বু আমি মারা যাব, আমার লাশটা তুমি নিয়ে যাবে। কথাটা শোনার পর আমার আর মানে পথ চলে না। এর মধ্যে ল্যাবজন থেকে এনাম মেডিকেলে নেওয়ার পথেই সে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গেছে। গুলিটা লাগছে হাতের বাম পাশ দিয়ে এবং পিছন দিয়ে বের হয়ে গেছে। ওখানে ওর নানির বাড়িতে যাওয়ার পরে দেখি হাজার হাজার মানুষ, সে শটান হয়ে হাসি দিয়া শুয়ে আছে। পরে রাত্রে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, লাশটা ওখানেই মাটি দিব, টঙ্গীতে নিয়ে আসবো। আর রাস্তাঘাটের অবস্থা ভালো না, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে গোলাগুলি করতেছে, বিশৃঙ্খলা করতেছে, ভাবতে পারতেছিলাম না। তো এক পর্যায়ে ওখানেই সিদ্ধান্ত নিই যে মাটিটা ওখানেই দিই, যেহেতু ওর ভাই একজন, ওর বড় হয়ে মারা গেছে, ওর কবরের পাশে দিব। কিন্তু পরক্ষণে যখন আমাদের আত্মীয় স্বজনরা ওইখানে গিয়ে পৌঁছায়, তখন সিদ্ধান্ত নেই না, এখানে মাটি দেব না, লাশ নেওয়ার মতো সাহস এখন আমার আছে। পরে আমি নাফিসাকে ওইখানে গোসল দেওয়াই এবং জানাজা দেওয়ার পরে ওইখান থেকে রাত্রের 9টায় ট্রাকে লাশ উঠায় এবং লাশ আনতে আনতে এখানে দ্বিতীয় জানাজা হয় আমাদের এলাকায়, তারপরে দাফন সম্পন্ন হয়। সাধারণ মেয়ে ছিল, জি, সাদা সাদা মেয়ে, ঘরেতে বাইরে তো সারাদিনই বই নিয়ে পড়ে থাকতো, সারাদিন পড়তো। একটা নিয়ে ছিল ডাক্তার হবে, সেই জন্য কাজ করছে। তো এবারে রেজাল্টও ভালো ছিল, কিন্তু মারা গেছে, কিন্তু রেজাল্ট দেখতে পারলো না। আল্লাহ তার জান্নাত নসিব করুক। আমাদের এমনি এসএসসি পাস করে তখন ইন্টারে পড়ে রানি শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে ছিল গত বছর। তখনই জুলাই আন্দোলনের অংশগ্রহণ করে। তো হঠাৎ ওর সংবাদ শুনে আমরা সকলেই মানে খুবই কষ্ট পেয়েছিলাম। তারপরে ওরা নিয়ে আসলো বাসায়, আমরা সকল টিচাররা দেখতে গেলাম। আমাদের এই স্কুলের পাশে যে কবরস্থান আছে ওখানে ওকে সমাধিত করে। তারপরে আমরা স্কুলের পক্ষ থেকেও ওর ব্যাপারে আমরা সুখ দিয়ে কিছু ব্যানার করেছিলাম, লাগিয়েছিলাম। তারপরে স্কুলে আমরা ওর দোয়ার আয়োজন করেছিলাম, সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকদের নিয়ে ওর জন্য দোয়াও করেছি।